সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানবধন। একথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। খুরশিদ ভাই, কেমন আছেন? ইনশাল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো ইনশাল্লাহ। আপনি খুরশিদ ভালো ভাই, আছেন? আমাদের এটেন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে এটেন নিউজকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। খুরশিদ ভাই, আপনার প্রতি প্রথমে আমার যে প্রশ্নটি থাকছে সেটি হলো যে একবার ভারত রুনা লায়লাকে বলেছিল যে তোমরা রুনা লায়লাকে দিয়ে দাও, আমরা ফারাক্কার বাঁধ ছেড়ে দিব। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা আমার মনে হয় যতটুকু মনে হয় ভারত সরকার বলেনি, বলেছি ভারত বলেছিল না? ভারতের একজন পলিটিক্যাল লিডার বলেছিলেন যে জি জি, তোমরা রুনা লায়লাকে দিয়ে দিলে আমরা ফারাক্কার পানি দিয়ে দেবো। এটা হয়তো একটা পলিটিক্যাল ইয়ে ছিল। তবে রুনা লায়লার কথা আমি বলি যে রুনা লায়লা আসলেই ইন্দো পাক সাবকন্টিনেন্টের একজন অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত আমি বলবো যে শিল্পী বলতে যেটা বোঝা আপাদমস্তক একজন শিল্পী। আমার বলার ইয়ে হলো যে যথাযথ ওনারা যেটা বলেছেন সেটা আমি এগ্রি করি আর কি। খুরশিদ ভাই, একজন শিল্পীর পুরস্কারদাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। একজন শিল্পী তো পুরস্কার নিয়েই জন্মান। আপনি 21শে পুরস্কারপ্রাপ্ত শিল্পী, তাহলে আপনার কাছে এই পুরস্কারের গুরুত্ব কতটুকু বহন করে বলে আপনি মনে করেন? প্রত্যেকটি শিল্পীর যার যার ক্ষেত্রে, আমি হয়তো গানের ক্ষেত্রে বলতে পারি, যারা লেখক আছেন তারা লেখক, লেখিকা, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড় প্রত্যেকে তো পুরস্কার পায়। পুরস্কার পাওয়াটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। আর এটা আমাদের দেশে যেটা হয় সেটা হলো একটা সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার। এটি পেলে যেটা হয় দায়িত্বটা বেড়ে যায়। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকেরই উচিত যে এই পুরস্কার পাওয়ার পরে অন্তত দেশকে আমাদের কিছু দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু শুধু পুরস্কারই কি দায়িত্ব বেড়ে যায়? কিন্তু একজন শিল্পীকে রাষ্ট্র যদি পুরস্কৃত করেন, শিল্পী তো উৎসাহিত হন। আমি যতটুকু জানি যে যুক্তরাষ্ট্র সরকার যখন মাইকেল জ্যাকসন মারা যান, তার কফিনের বক্সটি স্বর্ণ দিয়ে তৈরি করেন। বাংলাদেশে এটা তো আমরা কল্পনাও করতে পারি না। এবং বাংলাদেশের শিল্পীরা এই বিষয়টি কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু বাংলাদেশের শিল্পীরা অনেকেই হতাশায় ভুগেন যে এদেশে শিল্পী সম্মানী নেই। আপনি যুক্তরাষ্ট্র এবং ভারত, এটা কিভাবে? আমি অত দূরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমি কম্পেয়ার করব না, কারণ তাদের মানে তাদের আর্থিক সঙ্গতি আর আমাদের আর্থিক সঙ্গতির ভিতরে অনেক ডিফারেন্স আছে। ইন্ডিয়ার সঙ্গে করা উচিত না। তবে যেটি আপনার সঙ্গে একমত পোষণ করে আমি বলছি যে আমাদের যেটি করা উচিত ছিল সেটি করেনি, এবং না করার পেছনে কারণটা আমি বলি যে আমরা শিল্পীরা, বিশেষ করে কণ্ঠশিল্পীরা, আমরা একত্রিত না। আমাদের কোনো নিজস্ব কোনো সংগঠন নাই। যে একটা সংগঠন থাকলে যারা সরকার থাকে তাদেরকে অন্তত দাবি দাওয়া পেশ করলে সেটা আদায় করা যায়, কিন্তু সেরকম সংগঠন আমাদের নাই। একজন শিল্পীর সম্মান দেওয়ার জন্য সংগঠন লাগবে কেন? রাষ্ট্রই তো সচেতনভাবে শিল্পীকে সম্মানিত করতে পারেন। সংগঠনের বিষয়টি গুরুত্ব কেন দিচ্ছেন আপনি আসলে? সংগঠন কারণ ব্যাপার হচ্ছে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলি যে আমি গানের লাইনের লোক। আমি 60 দশক থেকে গান করছি, এখন 2025। আমাকে সরকারি 21শে পদক দিয়েছে, চ্যানেলে আমাকে আজীবন সম্মান দিয়েছে। তারপরে আপনার আমাদের একটা ব্যাংক আছে, সিটি ব্যাংক, CITI, আমেরিকান একটা ব্যাংক, তারা আজীবন সম্মান দিয়েছে। এবং ইউনিভার্সিটি থেকে আমাদের বাংলাদেশের অত্যন্ত, বাংলাদেশ বলবো না, ইন্দো পাক সাবকন্টিনেন্টের নজরুল সঙ্গীতের একজন
অত্যন্ত গুণী এবং অত্যন্ত শ্রদ্ধাভাজন শিল্পী ফিরোজ আপা নামে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে সঙ্গীত বিভাগ থেকে একটা পুরস্কার সম্মাননা দেওয়া হয়, সেটাও আমি পেয়েছি। তো প্রবলেম যেটা হলো, সংগঠন না হলে আমার মনে হয় রয়্যালটিটা আমাদের উচিত ছিল পাওয়ার। কারণ যে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় বলেন কিংবা ইনফরমেশন মিনিস্টার কোন আন্ডারে আছে এটা আমি ঠিক বলতে পারবো না। আমি যতটুকু জানি যে 2100 পদকটা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। তারা তো জানে যে এই শিল্পীটা কতদিন ধরে গান গাচ্ছে, তার দেশে বাড়ি কোথায়, তার বাবা কী ছিল, এগুলো তো যখন আমি রেডিওতে অডিশন পাস করলাম কিংবা টেলিভিশনে পাস করলাম তখনই তো আমার বায়োডাটা পেয়ে গেছে, আমার পুরা গোষ্ঠী পাওয়া গেছে। তারপরে আবার ফর্মে সেখানে আমাকে চাইতে হয়, অ্যাপ্লাই করতে হয়। আমার কাছে এইটা খুব অবাক লাগে যে পৃথিবীর অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই, এতটুকু আমি জানি না। তবে গুণীর কদর করা উচিত। তবে খুরশিদ ভাই, আপনি বলেন না গুণীর কদর করা উচিত, আমার বিশ্বাস বাংলাদেশের জনগণ কিন্তু শিল্পীর কদর করে। যেমন একটি বিষয় আপনাকে শেয়ার করতে যাই, সেটা হলো বর্তমান যুগের শিল্পীরা হঠাৎ করে জনপ্রিয় হন, আবার হঠাৎ করে লোকচক্ষুর অন্তরালে চলে যান। কিন্তু খুরশিদ আলম ব্যতিক্রম। আপনি জনপ্রিয় ছিলেন, এখনও জনপ্রিয় আছেন। আপনার জনপ্রিয়তার রহস্য কী? আমি সত্যি কথা বলি, যারা নতুন প্রজন্ম যারা আসছে তাদেরকে যদি কেউ মনে করে যে তারা কিছু জানে না, অনেক কিছু জানে, কিন্তু তাদের সবচেয়ে দুর্ভাগ্য ব্যাপার সেটা হলো তারা কোনো গার্জিয়ান পাচ্ছে না। আমরা যে গার্জিয়ানগুলি পেয়েছিলাম, সমর দাস, আব্দুল আহাদ সাহেব, আব্দুল লতিফ সাহেব, তারপরে বেদারুদ্দিন সাহেব, শেখ লুৎফর রহমান সাহেব, এগুলি গার্জিয়ান পেয়েছিলাম, ঠিক আছে। তারপরে সুরকার আজাদ রহমান সাহেব, আলাউদ্দিন আলী সাহেব, আলী হোসেন সাহেব, আনোয়ার পারভেজ সাহেব, এই একটা জায়ান্ট সুরকার ছিলেন। তারা আমাদেরকে নিয়ে মানে মানে আমাদের 60 থেকে 90 পর্যন্ত যারা গান করেছে, যেরকম মনে করেন সৈয়দ আব্দুল হাদি সাহেব, মাহমুদুন নবী সাহেব, মোহাম্মদ বশির আহমদ, তারপর মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আলী সিদ্দিকী, খন্দকার ফারুক আহমদ, মেলগুলি বললাম আর কি, তারপরে আনোয়ারউদ্দিন খান, এনারা একটা মানে একজন একটা লিজেন্ড ছিলেন। তো তাদেরকে সেই সুরকারগুলি সেই রকমভাবে সুর করে গীতিকারদের গীতিকারদের সঙ্গে বসে কাকে কোন গান শ্যুট করবে সেই হিসাবে করা হতো। এখন যারা আসছে তাদেরকে আমি দোষ দিই না, এই কারণে দে হ্যাভ গট গোল্ডেন ভয়েস। প্রত্যেকেই ছেলে বলেন মেয়ে বলেন আছে, কিন্তু আমাদের এইখানে শিক্ষা, এটা গুরুমুখী বিদ্যা। তো আমাদের যেটা হয়ে গেছে, এই নতুন যে প্রজন্মটা আসছে এদেরকে গাইড করার কোনো মেকানিজম পাওয়া যাচ্ছে না। এই যে শিক্ষার কথা বললেন খুরশিদ ভাই, তাহলে তরুণ শিল্পীদের শিল্পী হওয়ার জন্যে কি কি যোগ্যতা বা প্রস্তুতি থাকা উচিত বলে আপনি মনে করেন? আমার এত বড় সাজেশন দেওয়ার মতো ক্ষমতা আমি নাই। আমি এইটুকু বুঝি যে এটা একজন ওস্তাদের কাছে শিখতে হয়। আমাদের এখানে 3-4টা ইনস্টিটিউশন আছে, তার মধ্যে ছায়ানট, বুলবুল ললিত কলা একাডেমি, এরকম কিছু আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ আছেন, যারা শেখাচ্ছেন অবশ্যই তারা মেধাবী, কিন্তু আমরা যারা শেখাচ্ছেন আর যারা শিখছেন তাদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন, ঠিক আছে। আমাদের আমলে যেটা ছিল, সৈয়দ আব্দুল হাজি সাহেব যদি একটা ভালো গান করতেন, মাহমুদুন নবী সাহেব একটা চেষ্টা করতেন যে ওনাকে দিয়ে একটা ভালো গান গাওয়ান, আবার বশির সাহেব চেষ্টা করতেন ওনার একটা ভালো গান করে। এইভাবে কিন্তু হয়েছে, প্রত্যেকে একত্রে বসে সবাই করতো যে কাকে কোন গানটা দিলে ভালো। আবারও বলি যে ওনাদের অবদান ছিল, ওনাদের শেখার আগ্রহটা ছিল, আগ্রহ বেশি ছিল জন্য তারা নিজ নিজ জায়গায় যথাযথভাবে আসতে পেরেছে। শুধু এবার একটু ব্যক্তিগত প্রশ্নে যেতে চাচ্ছি, আপনি কি আজকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যা কখনো এই যাবৎকালে কখনো কাউকে বলেননি? অর্থাৎ বলতে চাচ্ছি, আপনার অজানা কোনো গোপন কথা কি আজকে বলবেন আমাদের? না, আমি সবাইকে বলি যে আমরা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের বলবো যে আপনারা যদি আপনাদের ছেলেপেলে সন্তানদের গানের নিয়ে আসতে চান তাহলে সঠিকভাবে গান শিখিয়ে নিয়ে আসবেন। এবং যারা গান করেন তাদেরকে বলবো, বিনয়ের সঙ্গে বলবো যে আপনারা যার গান গাচ্ছেন মানে সেটা গীতিকার কি, সুরকার কি, কিংবা কোন ছবির, যদি চলচ্চিত্র হয় তাহলে ছবির নামটা বলা শ্রেয় বলে আমি মনে করি। তারপরে অনেকে বলে না, সেটা হয়তো তার আমাদের যেটা অসুবিধা হয়ে গেছে সেটা হলো যে আমরা সব এখন গুগল মানে মোবাইল ভিত্তিক হয়ে গেছি। এটা খুব একদিক দিয়ে খুব ভালো, একদিক দিয়ে খুব খারাপ। কেন আমরা আগে দেখতাম যে আজ থেকে 30 বছর আগে দেখতাম যে যারা পড়ালেখা করতো তাদের হ্যান্ডরাইটিংটা খুব ভালো ছিল।
তা এখন কিন্তু হ্যান্ডরাইটিংটা কেউ ও তো এত অ্যাটেনশন দেয় না যে আমার হ্যান্ডরাইটিংটা খারাপ না ভালো, ও পাস করলেই হয়েছে। খুশিদি একটা কথা চমৎকার বলেছেন, সেটা এই যুগের প্রজন্ম মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে, গান শুনতেছে। যে আগে গানের ব্যাপারে প্রত্যেকটা আগে যখন গান, আমি আমার নাতি নাতনিকে দিয়ে চিন্তা করি যে তারা খাওয়ার টাইমে আমরা আগে যে জিনিসটা খাওয়াতো সেটা বলতে পারবো এই ডাল ভাত ভর্তা খাওয়াচ্ছি কিংবা ডিম আলু মাছ খাওয়াচ্ছি, এখন ওই মোবাইলে দেখে আর খায়। মোবাইলে আরেকটা সমস্যা হচ্ছে কি, আগে যখন আমরা অডিওতে গান শুনতাম, আমি শুনলে আশেপাশে 100 জন শুনে যেত, কিন্তু এখন আমরা হেডফোন লাগিয়ে গান শুনি, আমার গান আমি কি শুনতেছি আমি জানি, আশেপাশের কেউ কিন্তু জানতেছে না। এই জন্য কিন্তু অনেক সময় গান জনপ্রিয় হয় না। আমি আপনাকে সত্য কথা বলি, আগে যেই কাজগুলি হতো, আগে যে সব কাজই ভালো ছিল সেটা যেমন ঠিক না, এখন সব কাজ ভালো হচ্ছে সেটাও ঠিক না। তো আগেও খারাপ জিনিস ছিল, তবে সংখ্যায় অনেক কম, এখনও খারাপ জিনিস আছে, সংখ্যা অনেক বেশি। তরুণদের ভিড়ে আপনি ওল্ড ইজ গোল্ড কেমন আছেন? এইটা আমি আল্লাহর কাছে হাজার শুকর, আমি অনেক ভালো আছি। আর এটা মানুষের ম্যান টু ম্যান ভ্যারি করে। অনেকে বলে যে মানে আমি একটা জিনিস না বললে না, যে যেরকম মনে করেন সাবার বলে একটা জিনিস আছে, সবুর যেটা বাংলায় বলে, ঠিক আছে, সবুর, শুকরিয়া, সন্তুষ্টি, এই তিনটা এখন সবাই সব কিছুই থাকতে হবে, এটা আমি বিশ্বাস। সবাই আল্লাহ পাক সবাইকে সব কিছু দেয় না, এবং না দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। শিল্পী হওয়াটা কতটুকু সুখের বলে আপনি মনে করেন? এটা যিনি শিল্পী হন উনি বুঝতে পারবেন, কারণ আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে আমি জেনে শুনেই আসছি যে আমার পরিণামটা কী হবে, কারণ আমি আব্দুল আলিম ভাইকে দেখছি। হ্যাঁ, এই দেশে যেটা হলো যে মানে আমাদের শিল্পীদের কিন্তু ব্যাপারে কোনো লোকের যে একটা সাংঘাতিক রকম থাকে, মানে বাইরে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা হয়, যে যেটা হলো যে আমাদের এখানে ডিস্কের প্ল্যান্ট ছিল না, পাকিস্তানের মনে ছিল না, পুরো পাকিস্তানের ছিল। তার আমি বিনয়ের সঙ্গে সরকারকে অনুরোধ করব যে শিল্পীদের জন্য যাতে রয়্যালটিটা তারা পায়, এটা আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব সরকারের কাছে। কারণ বর্তমান সরকার সব কিছু যদি করতে পারে, শিল্পীরা কিন্তু কোনো আন্দোলনে যায় না এখন খুরশিদ ভাই, এবং উচিত না শিল্পীদের। আপনার অসংখ্য গান জনপ্রিয়, কিন্তু ঘুরে ফিরে আপনি বা জনগণ শ্রোতা তারা ঘুরে ফিরে একটি গানের কথাই বেশি প্রচার করেন, চুমকি চলেছে। তো আপনি আমাদের উদ্দেশ্যে আজকে 2 লাইন একটি গান শোনাবেন, যে গানটি আপনার কাছে প্রিয়। না, আমি বলি যে চুমকিটার হলো যে এটা আমার যেটা ব্যক্তিগত মত, সেটা হলো যে এটা এই চুমকি গানটা আমি গিয়েছিলাম 75-এর দিকে আর 76-এর দিকে বোধহয়, যদি আমি ভুল না করি। পরে এটা 2000-এর দিকে আবার আমাদের একজন নতুন প্রজন্মের শিল্পীটাকে রিমিক করে, সেটা ওয়েস্টার্ন যন্ত্রপাতি দিয়ে সে আরও পপুলার করার চেষ্টা করে, যার জন্য এখন 2025 পর্যন্ত এই গানটা সুপার ডুপার হিট আছে। আমার ব্যক্তিগত যে গানটি সবচেয়ে বেশি ভালো লাগে, আমি বলি প্রত্যেকের প্রথম সন্তানই ভালো লাগে, সেটা অন্ধ হোক আর ল্যাংড়াই হোক, আমারও সেম জিনিস। প্রথম গানটাই আমার জীবনের প্রথম যে গান সেটি আপনাদের শোনানোর চেষ্টা করছি। এটা চলচ্চিত্রে আমি প্রথম গেছিলাম, কিন্তু আমার ব্যক্তিগত যেটা ভালো লাগে সেটা হলো খন্দকার নুরুল আলম সাহেবের, মোহাম্মদ রফিকুজ্জামান সাহেবের লেখা এবং খন্দকার নুরুল আলম সাহেবের সুরারোপ করা, এটা ঢাকা বেতারে কমার্শিয়াল সার্ভিসের। ও দুটি না, যে সাগর দেখে তৃপ্ত দু চোখ, মুগ্ধ তোমার মন, বুঝনি তো তার ঢেউয়ের আড়ালে ঢাকা কত ক্রন্দন, ঢাকা কত ক্রন্দন। আর চলচ্চিত্রে যে গানটা আমার প্রথম সেটি গাওয়ার চেষ্টা করছি, সেটা গীতিকার ছিলেন এটার গীতিকার ছিলেন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান সাহেব এবং সুরকার প্রয়াত খন্দকার নুরুল আলম সাহেব। আর আগন্তুক ছবির আমি জীবনের প্রথম গান গেয়েছি নায়করাজ রাজ্জাকে লিপে, এটি গীতিকার ছিলেন আমার চাচা ডাক্তার আবু হায়দার সাইদুর রহমান, সুরকার প্রয়াত আজাদ রহমান সাহেব এবং পরিচালক ছিলেন বাবুল চৌধুরী। বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে, মুক্ত আকাশখানি কে আমার নীল কেরে, ও পাহাড় ও নদী বলে দাও কি নিয়ে থাকি
এ ব্যথা কি দিয়ে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য জীবন্ত কিংবদন্তি শিল্পী খুরশিদ আলমের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।